সৌজন্যে স্মার্ট সলিউশন। দর্শক, স্মার্ট সলিউশনের সৌজন্যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিতকে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, চেয়ারম্যান রোজ সোয়েটার্স লিমিটেড, এবং জনাব AKM সাইফুর রহমান ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট BGBA এবং মেম্বার BGMA অ্যান্ড IBCCI। জনাব ফরহাদ এবং জনাব প্রবীর কুমার বিদ্যুৎ, আপনাদের দুজনকেই ATN নিউজের পক্ষ থেকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশে ধরেন যে আমাদের সবগুলো প্রোডাক্টেই আমরা কিন্তু বিশ্বে এখন যথেষ্ট সুনামের সাথে এক্সপোর্ট করছি। তার ভিতরে নিটে আমাদের অবদান যেমন আছে, ডেনিমেও আমরা এখন বিশ্বে একটা ভালো অবস্থানে রেখেছি। একই সাথে আমরা হেভি নিটটা করি, যেমন সোয়েটারটা করি, আমরা আন্ডার গার্মেন্টসও করছি, ওভেন প্রোডাক্টও করি। বিশেষ করে আপনি স্যুট এবং শার্ট এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন। বাট এই জায়গাগুলোতে কি আমাদের মানে নিটের মতো করে আমাদের সক্ষমতা এখনও বাড়াতে পারি নাই। সেই জায়গাগুলোতে মানে যেহেতু আপনি এই বিজনেসের সাথে আছেন, আপনি কিভাবে দেখছেন যে এটাই আমাদের এই মার্কেটটা ধরতে গেলে আমাদের সক্ষমতাটা আরও কোথায় বাড়ানো দরকার? ধন্যবাদ ATN নিউজকে আজকের এই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য। আসলে আপনি যদি 80-র দশক থেকে চিন্তা করে দেখেন যে 80-র দশকে $12,000 এক্সপোর্ট নিয়ে আমরা যে শুরু করেছিলাম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, ক্রমান্বয়ে এই ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে, ক্রমান্বয়ে এটা বেড়েই গেছে। আজকে আমরা বলি যে জিডিপির আমাদের যে কন্ট্রিবিউশন 13% কন্ট্রিবিউশন, ফরেন রেমিটেন্সের 85% কন্ট্রিবিউশন। আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, 81% ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই সেক্টরেই হচ্ছে। এটা কিন্তু বিশাল পাওয়া। প্রতিটা বছর কিন্তু বছরের পর বছর আমাদের এই ইন্ডাস্ট্রিতে গ্রো করেছে। বহু চ্যালেঞ্জ ছিল গত 40 বছরে। আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ঘাত প্রতিঘাত, অনেক বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমরা সলভ করি এই ইন্ডাস্ট্রিটা এই পর্যন্ত দাঁড়িয়েছে। আমাদের গত অর্থ বছরের যেই এক্সপোর্ট ছিল $52 বিলিয়ন, এর মধ্যে কিন্তু $47 বিলিয়ন আমাদের এই অ্যাপারেল থেকে এসেছে। আমরা 23-24-এ আমরা যে $72 মিলিয়ন টার্গেট নিয়েছি, এর মধ্যে কিন্তু $62 বিলিয়ন কিন্তু আমরা অ্যাপারেল থেকেই চিন্তা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা অনেকে বলেন যে এই $62 বিলিয়ন এক্সপোর্টের যে টার্গেটটা, এটা অনেক বেশি উচ্চাবিলাসী। আমি আসলে বলতে চাই এটা উচ্চাবিলাসী না। এখানে আপনাকে যদি আপনি রপ্তানিটাকে অ্যাচিভ করতে চান, আপনাকে অনেক জায়গায় কিছু কাজ করতে হবে। যেমন আমাদেরকে এখানে যেমন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রশ্ন আছে, নতুন বাজার সৃষ্টি আছে। আমি একজন BGBA-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলবো, আমাদের দেশে প্রায় 1800 বাইং হাউস আছে। এই বাইং হাউসগুলোকে পলিসির সাপোর্ট দিয়ে যদি আপনি মেইন লাইনে নিয়ে আসতে পারেন, তাইলে আপনার এই আমাদের যে প্রবৃদ্ধি বলছি, আমাদের যে $62 বিলিয়ন যে টার্গেট বলছি, এটা খুব সহজেই করা সম্ভব। আপনি যদি দেখেন আমরা BGBA-এর এই 1800 মেম্বার, আমরা কি চাই? আমরা কিন্তু প্রফেশনাল স্কিল। আমরা বলছি যে আমাদের এই $47 বিলিয়ন এক্সপোর্ট, প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু মিনিমাম 50-60% এক্সপোর্ট বাইং হাউসের দ্বারাই শিপমেন্ট করে। এখন আমাদের দরকার কি যে এই বাইং হাউসগুলোকে আরও বড় করা। আমার দরকার হচ্ছে পলিসি। আপনি EPB-র যে আমাদের নতুন বাজার সৃষ্টিতে যে গভর্নমেন্টের যে সাবসিডি আছে, আমরা বাইং হাউসে যারা কাজ করি, তারা যদি এই নতুন বাজার সৃষ্টিতে আমাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়, তোমরা নতুন বাজার সৃষ্টিতে কাজ করো, আমরা কিন্তু ইকোনমিতে অনেক বড় একটা অবদান নিয়ে আসতে পারবো। আপনি দেখেন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার। একটা বাইং হাউস মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে সোয়েটার করে, সে নিট করে, ওভেন করে, কিন্তু একটা ফ্যাক্টরি কিন্তু স্পেশালাইজ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাহলে আমি যদি বাইং হাউসদেরকে পলিসি দিয়ে সাপোর্ট দিতে পারি, তাহলে সে
সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের নিশ্চিতভাবে এখানে বাইং অফিসগুলোতে পলিসির সাথে সাথে ধরেন যে প্রত্যেকটা অপারেশনগুলোকে আরও কিভাবে ইজি এবং স্মুথ করা যায় সেটা নিয়ে কাজ করলে নিশ্চিতভাবেই আপনাদের কন্ট্রিবিউশনটা আরও বাড়বে। জি 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 হ্যাঁ, তো আমি আপনার সাথে আসবো আবার আপনার আলোচনায়। আমি একটু জনাব পবিত্র কুমার সাহা বিদ্যুৎ আপনার কাছে আসতে চাই। দীর্ঘদিন আপনি এই ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিচ্ছেন, এটা খুব ভালো একটা সেক্টর নিয়ে আপনি কাজ করছেন। বিশেষ করে আপনি সোয়েটারের জন্য খুবই এক্সপার্ট আপনার ইন্ডাস্ট্রি, একই সাথে আপনারা আন্ডারগার্মেন্টটাও করেন। আমি একটু যদি বলি আপনাকে যে এই সোয়েটার মার্কেটটাতে আমরা নিট বা ডেনিমের তুলনায় সোয়েটারের মার্কেটটা আমাদের দেশে এখনও কিন্তু সেই তুলনায় অত বড় না, বাট সারা ওয়ার্ল্ডে তো ডিমান্ড তো আছে। আমাদের সক্ষমতাটা আসলে কোথায় বাড়ানো দরকার, আপনি কি মনে করেন? ধন্যবাদ এটিএন নিউজকে আজকে এই সমসাময়িক বিষয়ে প্রশ্ন করার জন্য। আসলে সোয়েটার একটা কুটির শিল্প টাইপের, ম্যাক্সিমাম ম্যানুয়াল কাজ হতো আগে। যখন আমি ফ্যাক্টরি শুরু করেছি 2001 সাল থেকে, তখন হ্যান্ড প্লাট মেশিন হতো, পুরোটাই ম্যানুয়ালে কাজ হতো। তাতে অনেক সময় লাগতো, আমরা সব স্টাইল ডিজাইন করতে পারতাম না, চাইনিজরা করতো। এবং এখানে তারপর আস্তে আস্তে আমার মনে আছে আমি 2007 সালে প্রথম সিমাসাকি আমাকে আসে বোঝালো যে তুমি এটা অটোমেটেড করো, অটোমেটেড তোমার অনেক সময় কম লাগবে, শ্রমিক কম লাগবে। তখন থেকেই আমি চিন্তা করেছি যে সেই অটোমেটিক মেশিন করে এবং সেখানে সব ধরনের ডিজাইন করা যেত। তারপর আমি আস্তে আস্তে আমার এক সময় 3000 হ্যান্ড প্লাট মেশিন ছিল, সেটা আমি কনভার্ট করে এখন আমাকে 2000 অটোমেটেড মেশিন, এবং সেখানে তার আমার প্রোডাকশন ক্যাপাসিটি 4 গুণ বেড়ে গেছে। 4 গুণ প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে গেছে। আগে 3000 যেখানে হ্যান্ড প্লাট মেশিন ছিল। এখন শুধু তাই না, এখন এখানে আমার কাস্টমারকে আমি যে কোনো ডিজাইন দিলে আমি সে ডিজাইন, আমার কম্পিউটার স্পেশালিস্ট আছে এখানে, তারা কম্পিউটার ডিজাইন করে মেশিনে দিয়ে সে প্রোডাক্ট করতে পারে। এখন এখানে বড় একটা বাধা হয় আমাদের ইয়ার্ন। আচ্ছা, ইয়ার্নের সোর্সিং আমাদের বাংলাদেশে ধরুন বেসিক ইয়ার্ন যেটা কটন অ্যাক্রিলিক, ভিসকস নাইলন, এইগুলো আমাদের লোকালি পেয়ে যায়। কিন্তু যখন ব্লেন্ডিং ইয়ার্ন যেন 100% মেরিনোল, কাশ্মীর, এই হাই এন্ড প্রোডাক্ট করতে গেলে সেই প্রোডাক্টের ইয়ার্ন আমাদেরকে চায়না অথবা ইন্ডিয়ার উপর যেতে হয়। তা চায়না আমাদেরকে অনেক সাপোর্ট দেয় এই ধরনের ইয়ার্ন আমাদের কি কোনো এই ধরনের ইয়ার্ন আমাদের দেশে হয় না, বাট সম্ভাবনা অলরেডি চাইনিজ, আমার এক চাইনিজ সাপ্লায়ার, সে অলরেডি নীলফামারী ইপিজেটে একটা এই ফ্যাক্টরি করেছে, সে টপ ডেড ইয়ার্ন করবে। হয়তো সামনে 2025 সাল থেকে আমি তার কাছ থেকে ইয়ার্ন পেতে পারি। কিন্তু তাহলে আপনারা যারা সোয়েটার বিজনেসের সাথে আছেন, আপনারা কেন ইয়ার্নটা ম্যানুফ্যাকচারিং এর উদ্যোগ নিচ্ছেন? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং আমাদের একটা ব্যাকলিঙ্কের সেটা আমাদের অনেকেরই ইয়ার্ন আছে, কিন্তু ওই ইয়ার্নের সাপোর্টে আমাদের ম্যাক্সিমাম ডাইং হাউস, আমাদের এই সোয়েটার ইয়ার্ন ম্যাক্সিমাম এখানে আছে তারা ডাইং হাউস, তারা সব ইয়ার্ন চায়না এবং ইন্ডিয়া থেকে র ইয়ার্ন নিয়ে এখানে রেখে দেয় অ্যাজ পার রিকোয়ার্ড অনুযায়ী, কালার এবং কোয়ান্টিটি অনুযায়ী আমরা বিভিন্ন ডাইং হাউস থেকে নিয়ে আসি। কিন্তু কিছু টপ ডাইড ইয়ার্ন আছে যেটাগুলো ফাইবার ডাই করে এখানে বিভিন্ন ব্লেন্ডিং মিক্স করে, সেই এক্সপার্টিসটা আমাদের এখনও এখানে হয়নি, এই জন্যে যে ওইটার ব্যাকলিঙ্কেজটা অনেক বড়। আচ্ছা, এই জন্যেই আমরা এখনো আমাদের ব্যাকলিঙ্কেজটা এখনো তৈরি হয়নি। বাট আমরা চাইলে তো এই সক্ষমতাটা আমরা বাড়াতে পারি। যেমন আপনারা ধরেন যে নিটে আমরা এত ভালো করার পেছনে কিন্তু আমাদের দেশের স্পিনিং মিলগুলোর একটা বিরাট অবদান আছে। আমরা আবার আসবো আলোচনায়। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার এই আলোচনায় আসবো। ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন। সৌজন্যে স্মার্ট সলিউশন।
দর্শক, এতক্ষণ এটি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফেরত আসব। আমি একটু জনাব সাইফুর রহমান ফরহাদ আপনার কাছে আসতে চাচ্ছিলাম। যে কথাটা বলছিলাম যে একটু আগে যেটা বিদ্যুতের সাথে আমরা আলোচনা করছিলাম যে সোয়েটারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ডেভেলপমেন্টটা নিয়ে, যেহেতু আপনারা বাইং অফিসকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে সোয়েটার মার্কেটটাকে কিভাবে দেখছেন, বাংলাদেশের সম্ভাবনাটা? আসলে আমাদের যে সোয়েটার মার্কেটটা আছে সেটা আপনি আগেও বলছিলেন, দাদাও বলছিল যে এই মার্কেটটা এতটুকু স্প্রেড করেনি। এটার মধ্যে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। মানে সরি, আমি একটু জানতে চাচ্ছি যে একটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিটাকে এত খুব বেশি আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাড়াতে পারিনি, সেটা এক জিনিস। বাট গ্লোবালি এটা ডিমান্ড কেমন আছে? গ্লোবালি ইউরোপ একটা উইন্টার বেস কান্ট্রি। আমরা যখন বাইং হাউস থেকে কাজ করতে যাই আমাদের কাছে প্রচুর ইনকোয়ারি আসে, বিভিন্ন ধরনের গ্যাজের ইনকোয়ারি আসে, বিভিন্ন ধরনের R&D টাইপ কাজ আসে। কিন্তু হয় কি, আমাদের দেশের সোয়েটার ফ্যাক্টরিগুলি ওই লেভেলে আসলে যেতে পারেনি, R&D সাপোর্টটা করতে পারেনি। তারপরে হয় কি, বিভিন্ন ধরনের দাদা যেটা বললেন যে অনেক ধরনের ইয়ার্নের ক্রাইসিস আছে। এই ইয়ার্নগুলির লিড টাইম এবং আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং লিড টাইম দুটা মিলিয়ে কাস্টমার লিড টাইমের সময় অনেক সময় আমরা ম্যাচ করতে পারি না। সেই জন্য অনেক সময় হয় কি, আমরা ওই জিনিসটাতে নজর দিতে পারি না, বা অনেক সময় আমরা এটা ধরে কাস্টমারের যে ডিমান্ড বা যে লিড টাইমে শর্টার লিড টাইমে চাচ্ছে সেটাকে আমরা ফুলফিল করতে পারি না। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে যেহেতু আমি স্যুট বেজ এবং ওভেন নিয়ে অনেক কাজ করি, আমার ফ্যাক্টরি বেজ, আমরা স্যুট ফ্যাক্টরিতে যেটা দেখি আমাদের 100% ফ্যাব্রিক ইম্পোর্ট করতে হচ্ছে চায়না থেকে। ম্যানমেড ফাইবারে আমাদের হিউজ পরিমাণে একটা মানি ড্রেন হয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে। আমাদের উচিত প্রত্যেকটা সেক্টরে যেই ফ্যাব্রিকগুলি আমরা ইম্পোর্ট করি, আমরা শার্ট করি, শার্টের 80% ফ্যাব্রিক আমাকে ইম্পোর্ট করতে হয়। স্যুট করতে গেলে স্যুটের আপনি শেল ফ্যাব্রিক থেকে শুরু করে লাইনিং এভরি মেটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে। এখন আমি যদি $30 একটা এফওবি কাজ করতে চাই, তার মধ্যে 60% এফওবি যে ভ্যালু সেটা আমাকে মানি ড্রেন হয়ে যাচ্ছে চায়নাতে। এখন আমাদের সরকারের হয় কি, পলিসি সাপোর্ট দিয়ে আমাদের এই লোকাল টেক্সটাইলগুলিকে ম্যানমেড ফাইবারের দিকে নিয়ে আসতে হবে। দেখেন, আমাদের দেশে এখন অনেক ধরনের ক্রাইসিস চলছে। আমরা ইউক্রেন যুদ্ধ চলছে, আমাদের করোনার কারণ পরে আমাদের ব্যাংকিং ফাইন্যান্সের সমস্যা চলছে, বিভিন্ন কারণে আমাদের দেশে ব্যাংকিং সমস্যা চলছে, এলসি খুলতে পারছি না। তো এখন আমরা এই চ্যালেঞ্জ থেকে ইন্ডাস্ট্রিকে আমার টিকাতে হবে। এই ইন্ডাস্ট্রি যদি আমাকে টিকাতে হয় তাহলে সবচেয়ে আগে যেটা করতে হবে যে এই ব্যাক টু ব্যাকের যতটুকু পারে র মেটেরিয়াল আমার লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমার মানে ব্যাকওয়ার্ড লিংকেজের সক্ষমতাটা আমাদের আরো বেশি বাড়াতে হবে। তাতে হবে কি, আপনাকে আর ব্যাক টু ব্যাক করে আপনাকে এলসি নিয়ে আসতে হচ্ছে না, আপনার ডলার আপনার কাছে থেকে যাচ্ছে। আমি আসবো আপনার কাছে আবার। দাদা, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। আমরা সোয়েটার নিয়ে কথা বলছিলাম, যেমন আপনি কিন্তু মানে আরেকটা ইনোভেশন নিয়েও কাজ করেন। হ্যাঁ, আন্ডারগার্মেন্টও আপনারা রোজ ইন্টিমেন্টস আপনার প্রতিষ্ঠান খুব ভালো নাম করেছেন এবং অনেক এক্সক্লুসিভ প্রোডাক্টও আপনারা করেন। কিন্তু আন্ডারগার্মেন্টও যদি একইভাবে দেখি, এই মার্কেটটাও কিন্তু আমরা যে খুব বৃহৎ পরিসরে আমরা এখনো ম্যানুফ্যাকচারিংয়ে যেতে পেরেছি বলে মনে হয় না। আপনি কিভাবে দেখছেন এটা? আন্ডারগার্মেন্টসের বৃহৎ পরিসরে বলতে যেটা বলছেন, আন্ডারগার্মেন্টসের 3টা পার্ট আছে। এটা ম্যানস আন্ডারগার্মেন্টস প্লাস লেডিসের টপ বটম আছে, প্যান্টিটা। আমরা যেটা ম্যানসের যে আন্ডারগার্মেন্ট, যেটা বক্সার, এটা 95% কটন, 5% এসমেন্ট, এটা লোকাল সাপোর্ট 100% আমরা পেয়ে যাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের যখন লেডিস টপ করতে যায়, ব্রার 100% প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করতে হয়। শুধুমাত্র যদি মোল্ড ইম্পোর্ট করতে হয়, মোল্ড কাপ, এবং একটা ব্রা বানাতে 32 আইটেম লাগে, 32 আইটেম ইম্পোর্ট করতে হয়। তো এটাও আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট হিসেবে আমাদের প্রোডাক্ট। ওই কারণেই ব্যবসায়ীরা আসলে একটু অন্য ব্যবসা থেকে, যেমন টি শার্টে যেমন সব প্রোডাক্টটাই লোকালি তৈরি হচ্ছে, হ্যাসেল কম আছে। আর এখানে ধরেন 32টা প্রোডাক্ট, 32টা আইটেমের কালার ম্যাচ করতে হবে, একই কালার হতে হবে, সেম কালার হতে হবে। একটা ব্রার যদি আপনি টেপ যদি আপনি ব্ল্যাক কালার লাগান, রেড কালারই, তাহলে মানে একই কালারের ভিতরে শেড ভেরিয়েশন হলো, সবগুলো মিলাই এটা একটা হ্যাসেল আছে। তবে এইগুলা আমরা পুরো প্যাকেজটাই ম্যাক্সিমাম চায়না থেকে। কিন্তু এরকম এমন কোন আইটেম কি আছে যেটা আমরা যদি চাই আমাদের দেশে আমরা এটা ম্যানুফ্যাকচারিং করতে পারবো? ম্যানুফ্যাকচারিং করতে পারি, সেটা আছে। কিন্তু যেমন আমাদের কাপ
একটা ফ্যাক্টরি আছে আদমজীবী, যেটাকে তার ডিমান্ড অনেক, মানে একটা তৈরি ফ্যাক্টরি আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে বাইরের এক বাইরের এক রকম ব্রার কাপের সাইজ থাকে, শেপ থাকে, যার ধরুন অনেকগুলা করতে হয়, কাপের এই মোল্ড রাখতে হয়। কিন্তু চায়নাতে হচ্ছে কি, যে মোল্ড বানাচ্ছে সে শুধু ওই একই মোল্ড দিয়ে সব কাস্টমারকে স্পেশালাইজড হয়ে আছে। এই জন্য আমাদেরকে, তো আপনারা ব্যবসায়ীরা আমাদের যে ইপিজেড গুলো হয়েছে, আরো অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে আমাদের, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি নীতি নির্ধারণী পর্যায়ে একটু চিন্তা করছেন না, যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আমরা কিভাবে আরো আমাদের সক্ষমতাটা বাড়াতে পারি? ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সক্ষমতার ব্যাপারে আমরাও চিন্তা করছি। যখন আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি হয়ে যাবে, তখন একটা কোম্পানি যদি একটা স্পেশালাইজড আইটেম করে, তা সে সার্ভাইভ করতে পারবে না। হলে তো এই অল্প কটা ফ্যাক্টরি থেকে তো এটা সার্ভাইভ করা হবে না। একদম তাই। এটা আমাদের একসময় বাংলাদেশে এই প্রোডাক্টটা হতোই না, মানে আমাদের কাস্টমাররা বলতে পারতো না যে না তোমরা এটা পারবে না। কিন্তু এখন কিন্তু আমরা অলরেডি কিছু চাইনিজ কোম্পানি এবং শ্রীলঙ্কা থেকে আমাদের এক্সপার্টিস এসে কিন্তু আমরা অনেক শুরু হয়েছে। এটা একটা সম্ভাবনা যে এটা হয়তো সামনে আরেকটু আগাবে। শ্রীলঙ্কা থেকে কিন্তু ওরা আমাদের দেশে ডাইভার্ট করে আসছে। একদম তাই। আমরা একটু সাইফুর রহমান ফরাদ, আপনার কাছে আরেকবার আসতে চাই। আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ঘুরে ফিরে কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার, যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সক্ষমতাটা বাড়ানোটা খুবই জরুরি, এবং আমাদের R&D, কারণ ফাস্ট ফ্যাশনের যুগে আপনার R&Dতে নিজস্ব ডেভেলপমেন্ট যত বেশি থাকবে, তত বেশি আপনি কাস্টমারকে টাচ করতে পারবেন। তো মানে ধরেন আপনি বিজিবি এর মতন একটা বড় সংগঠনকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, প্রতিষ্ঠানের মতন করে R&D, অনেক প্রতিষ্ঠানই এখন R&D বা ডিজাইন স্টুডিও ডেভেলপ করেছে। আপনি বিজিবি এর একজন মানে নেতা হিসেবে বা একজন মেম্বার হিসেবে আপনারা এই জায়গাগুলোতে কোনোভাবে চিন্তা করছেন কিনা, যে আমরা আমাদের কান্ট্রিতে, শুধু আমি বলছি ডিজাইন স্টুডিও না, ধরেন আমার একটা টেস্টিং ল্যাবও থাকতে পারে না, যে বৃহৎ পরিসরে, এরকম আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে খুব একটা ভালো পয়েন্ট আপনি নোট ডাউন করেছেন, যে আপনাদের R&D নিয়ে আপনারা কী কাজ করছেন। বিজিবির আমরা R&D নিয়ে আমাদের ব্যক্তি উদ্যোগে এই পর্যন্ত অনেকগুলো বাইং হাউস আছে, যাদের হাউসে ওদের নিজস্ব ডিজাইন আছে, ডিজাইনার দিয়ে ওরা ডিজাইন করছে বিভিন্ন ইয়ের জন্য, এবং কি স্যাম্পলিংও করছে। যে আমি একটা ফ্যাক্টরিকে যদি স্যাম্পল বানাতে দেই, আজকে না কালকে, কালকে না পরশু এরকম হচ্ছে, তখন আমাদের বাইং হাউসের ওনারা এই কাস্টমারকে সাপোর্ট দিতে গিয়ে নিজ উদ্যোগে ওনারা স্যাম্পল হাউস করে ফেলছেন। আপনি আরেকটা কথা বলছিলেন যে আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে এক্সপোর্ট বাড়ানোর জন্য আমরা যে 2030-এ $100 বিলিয়ন এক্সপোর্ট করব, আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন R&D করতে হবে। বাইং হাউসগুলিকে এক্সপোর্ট করার পারমিশন দেওয়া হোক। আমি কেন বলছি আপনাকে, কেন দেখেন, বাইং হাউসটা কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউশন করছে এবং করতে চায়। আমাদের এলসির ক্রাইসিস আছে, আমরা বাইং হাউসগুলি কাস্টমস চাই না, বন্ড চাই না, আমাদের এত ফ্যাসিলিটিস দরকার নাই। শুধু লোকাল যে ফ্যাসিলিটিসগুলি আছে, এই লোকাল ফ্যাসিলিটিসগুলোর যে আমাকে যদি রপ্তানির পারমিশন দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা বাইং হাউস কমসে কম $1 মিলিয়ন এক্সপোর্ট করতে পারবে। এটা অটোমেটিকলি আপনার ভ্যালু এডিশনে যোগ হবে। আমরা কেন পারছি না? আমরা ম্যানুফ্যাকচারার না। কিন্তু আপনি যদি দেখেন যে যারা গ্রোসারি এক্সপোর্ট করছে, যারা ভেজিটেবল এক্সপোর্ট করছে, যারা ফিশারি এক্সপোর্ট করছে, ওরা কিন্তু কেউ ম্যানুফ্যাকচারার না, ওরা ট্রেডার কেন? আপনি কি ট্রেডারকে যদি আপনি ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাসিলিটিস দেওয়ার দরকার নেই, ট্রেডার যদি এক্সপোর্টার হতে পারে, ইকোনমিকে হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। আমরা যে বলছি যে এখন আমাদের যে এটা বিলাসী রপ্তানি, সেটা একটা সম্ভাবনার কথা আপনি বলছেন। এটা হয়তো গভর্নমেন্ট সহ পলিসি মেকিং এ যারা আছে তাদের সাথে বসে আলোচনার একটা বিষয়। বাট খুব সংক্ষেপে এক কথায় যদি আপনি একটু আমাদেরকে বলেন যে আমরা যদি মানে ডিজাইন নিয়ে যদি আরো সাপোর্ট বিজিবি থেকে পেতে চাই আর কি, ধরেন অনেক ছোট ছোট বাইং অফিসও আছে বা অনেক ফ্যাক্টরি আছে যার নিজস্ব স্টুডিও নাই, বাট এই সাপোর্টটা নিতেছে উইথ পে, সেই ধরনের কোনো পরিকল্পনা বিজিবি এর আছে? আপনি হয়তো জেনে থাকবেন সংক্ষেপে। জি, আমরা বিজিবি এর নতুন অফিস, এতদিন আমাদের ছোট পরিসরে ছিল 2100 স্কোয়ার ফিটের মধ্যে, আমরা এখন 11,500 স্কোয়ার ফিটের অফিস নিয়েছি। সেই অফিসে আমরা অনেক ধরনের প্ল্যান আছে, আমাদের ডিজাইন হাউস একটা থাকবে উইথ চার্জ, তারা এখান থেকে নিতে পারবে। আমরা ট্রেনিং ইনস্টিটিউট চালু করছি, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা ফ্লোর করছি। আমাদের আশা করি যে আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারবো।
অতি শীঘ্রই আমরা উত্তরা 15 নম্বর সেক্টরে এই ফ্যাসিলিটিসটা আমাদের নিজস্ব বিল্ডিংয়ে শুরু করার প্ল্যান একদম তাই, এটা খুব দারুণ বলছিলেন। এটা আমরাও আশা করি যে বিজিবিএ এই সাপোর্টটা যদি বিজিবিএ নিশ্চিত করতে পারে, অনেক প্রতিষ্ঠান, অনেক বাইং অফিস বা ফ্যাক্টরিগুলো হয়তো খুব দ্রুত এই ফাস্ট ফ্যাশনের মার্কেটটাকে টাচ করার জন্য একটা হেল্প হবে তাদের। আমরা খুব সংক্ষেপে দাদা আপনার কাছে একটু আসতে চাচ্ছি, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনার। আমরা ইন্ডাস্ট্রিকে যদি আমরা সাস্টেনেবিলিটির কথা বলছি, আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়েও অনেক কাজ হচ্ছে, কথা হচ্ছে, বাট দিন শেষেই সব কিছু মূলত আসলে পিপুল ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি আমাদের। সো পিপুলকে যদি সাস্টেন না করতে পারি, ইন্ডাস্ট্রি সাস্টেনেবিলিটি একটু চ্যালেঞ্জই হবে তখন। এই জায়গায় আমাদের ম্যানেজমেন্ট লেভেলের ডেভেলপমেন্ট নিয়ে দাদা আপনি যদি কোনো পরামর্শ দেন। তো এখানে সাস্টেনেবল বলতে আমাদের বাংলাদেশে দেখেন সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আছে। এই গ্রিন ফ্যাক্টরি কিন্তু সব সাস্টেনেবল নিয়েই তৈরি হচ্ছে। আর সাস্টেনেবল মানে আহামরি কিছু না। আমি কয়দিন আগে আমার একটা বিল্ডিংকে গ্রিন করার জন্য আমি যারা লিড সার্টিফাইড করে তাদেরকে ডেকেছিলাম, বলে স্যার আপনার যে বিল্ডিং আছে আপনি সব কিছুই করেন কিন্তু ব্র্যান্ডিং করেন না। আপনার ইটিপি আছে, ইটিপি পানি ডিসচার্জ করতেছেন, সবকিছু ঠিক আছে। আমি যে জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম যে মানে সবকিছু তো পরিচালনা করবেন মানুষ দ্বারা। হ্যাঁ, মানুষ দ্বারা। সেই মানুষদেরকে সাস্টেন করতে গেলে প্রফেশনালস তৈরি করার জন্য আমাদের আরো বেশি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা, বা আপনার পরামর্শ? এটা ওয়ার্কারদের আমরা সবসময় ট্রেনিং এর উপরে রাখি। ওয়ার্কার এবং প্রফেশনাল যারা স্কিল আছে, প্রফেশনাল যারা স্কিলনেস, এটা তো আমি দিতে পারবো না, এটা যেন বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখান থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে আমার কাছে নিয়ে এসে আমি কাজের এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। বাট একটা এটা তো একটা ফান্ড জড়িত, মানে আপনাদের নিজস্ব কোনো বাজেট আছে কিনা যে আপনার এমপ্লয়ীদেরকে আপনি? হ্যাঁ, আমাদের এমপ্লয়ীদেরকে আমি বিআইএম ট্রেনিং এ পাঠাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন সেমিনার থাকে সেখানে ট্রেনিং এ পাঠাই। আমার এইসব থেকে সেটাই বলতে আইএসওর উপর ট্রেনিং। এই ট্রেনিং গুলো হলেই প্রফেশনালসরা আরো বেশি স্কিলফুল হবে এবং তারা আপনার ইন্ডাস্ট্রিতে আরো বেশি কন্ট্রিবিউশন করতে পারবে। ওরা এডুকেটেড হলে একদম ও তার জায়গাটা ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউশন করবে। আমরা আরো লম্বা সময় আলোচনাটা করতে পারতাম, অন্য কোনো প্রোগ্রামে আবার আপনাদের সাথে আলোচনাটা করব। এটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, চেয়ারম্যান রোসোয়েটাস লিমিটেড, এবং জনাব AK-M সাইফুর রহমান ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট বিজিবিএ এবং মেম্বার বিজিএমইএ অ্যান্ড IBCCI। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা এই আলোচনায় ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত ATN নিউজের সাথেই থাকুন।